আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিবিএ থার্ড ইয়ারের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কোস্টিংয়ের 1 নম্বর ক্লাস। এই ক্লাসের মধ্যে আমরা সম্পূর্ণ অধ্যায়ের বেসিক আলোচনা করব, তারপরে কিছু অঙ্কের সমাধান করব ইনশাল্লাহ। প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোনো শিক্ষার্থী যদি এই ক্লাসটা দেখেন তাহলে বুঝবেন না, এরকমটা হবে না ইনশাল্লাহ। নতুন যারা আছো, আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো। আর ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, অথবা আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের যে হোম পেজ আছে ওইটাতে দেখবেন কোন নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে সাথে সাথে আমার সাথে কথা বলতে পারবেন। তাহলে আমি মূল আলোচনায় যাচ্ছি, একেবারে সহজ করে বুঝিয়ে দিচ্ছি। যেমন 1 নম্বরে এই চ্যাপ্টারে কোন কোন অঙ্কের সমাধান করতে হবে, উত্তর হলো 3টা অঙ্কের সমাধান করতে হবে। এই 3টা রিকোয়ারমেন্ট থাকবে। অ্যাবজর্পশন কোস্টিং একটার নাম, আরেকটার নাম হলো ভেরিয়েবল কোস্টিংও বলতে পারো, ডিরেক্ট কোস্টিংও বলতে পারো, মানে দুইটা সমার্থক শব্দ। ভেরিয়েবল কোস্টিং এটাও বলা থাকতে পারে, ডিরেক্ট কোস্টিংও থাকতে পারে। 3 নম্বরে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, অর্থাৎ এই 3টা অঙ্কের সমাধান আমাদের করতে হবে। ওকে, এখন এই 3টা অঙ্কের সমাধানের জন্য যে বেসিকটা জানার প্রয়োজন, 1 নম্বরে হলো ক্যালকুলেশন অফ সেলস ইউনিট, মানে এটার প্রয়োজন পড়বে, একটু পরে ব্যাখ্যা করতেছি। ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট ওয়ার্কিং করার প্রয়োজন পড়বে। ফিক্সড ফ্যাক্টরি ওভার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইড ওয়ার্কিং করার প্রয়োজন পড়বে। এবং অ্যাবজর্পশন কোস্টিং ভেরিয়েবল কোস্টিংয়ের অঙ্কের সমাধান করার নিয়মটা, এটা হচ্ছে ভেরিয়েবল কোস্টিংয়ের রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, অঙ্কের সমাধান করার নিয়মটা আমাদের জানা থাকতে হবে। মানে এগুলা জানা থাকলে এই চ্যাপ্টার থেকে যে অঙ্কটাই আসুক না কেন আমরা ওইটা পারবো। মনে করো যদি এই চ্যাপ্টার থেকে 10 থেকে 14 বা 20 মার্কস যাই থাকুক না কেন, আমরা ধারাবাহিক ক্লাস দেখলেই কিন্তু যে কোনো অঙ্কের সমাধান পারবো। আচ্ছা, তাহলে এক এক করে বেসিকটা বুঝাই। এতটুকু ক্লিয়ার যে আমাদের এই চ্যাপ্টারে 3টা রিকোয়ারমেন্ট থাকতে পারে যদি প্রশ্ন আসে। 3টা রিকোয়ারমেন্ট: 1 নম্বরে অ্যাবজর্পশন কোস্টিং, 2 নম্বরে ভেরিয়েবল কোস্টিং অথবা ডিরেক্ট কোস্টিং, 3 নম্বরে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এগুলার প্রয়োজনে আমাদের অঙ্কের মধ্যে ওয়ার্কিং করার প্রয়োজন পড়বে। যেমন সেলস ইউনিট বাহির করার প্রয়োজন পড়তে পারে, ওপেনিং ইনভেন্টরি বা প্রারম্ভিক মজুদ বাহির করার প্রয়োজন পড়তে পারে, প্রোডাকশন বাহির করার প্রয়োজন পড়তে পারে, ইন্ডিং ইনভেন্টরি বা সমাপনী মজুদ বাহির করার প্রয়োজন পড়তে পারে। উদাহরণস্বরূপ এই জায়গায় ধরে নিলাম যে কোনো একটা কোম্পানির ওপেনিং ইনভেন্টরি বা প্রারম্ভিক মজুদ আছে, উদাহরণস্বরূপ 10 ইউনিট। ওই কোম্পানি প্রোডাকশন বা উৎপাদন করেছে ওই বছরে আরও 30 ইউনিট। তারপর দেখা গেল সমাপনী মজুদ ওই কোম্পানির আছে, এই জায়গায় ধরে নিলাম 5 ইউনিট। তাহলে কোম্পানি কী পরিমাণ বিক্রি করেছে সেইটা বাহির করব কিভাবে? এটা কিন্তু একটা সূত্র। কী পরিমাণ বিক্রয় হয়েছে সেটা বাহির করার জন্য দেখা গেল যে কোম্পানির প্রারম্ভিক মজুদ একেবারে বছরের প্রথম তারিখে আসছে 10 ইউনিট, প্রোডাকশন বা উৎপাদন করেছে আরও 30 ইউনিট, প্রোডাকশনের বাংলা অর্থ উৎপাদন, তাহলে টোটাল হলো কোম্পানির 40 ইউনিট। ইন্ডিং ইনভেন্টরি যে এখানে আছে এটা হলো যে বছরের শেষে কি পরিমাণ আছে, দেখা গেল বছরের শেষে আছে 5 ইউনিট। এখন এই টোটাল 40 ইউনিটের মধ্য থেকে বছরের শেষে আছে 5 ইউনিট, পরবর্তী 35 ইউনিট কোথায় গেল? ওইটা বিক্রয় হয়ে গেছে। ওপেনিং ইনভেন্টরি প্রোডাকশন যোগ করলে 40, ইন্ডিং ইনভেন্টরি 5 বিয়োগ করলে 35, 35, ওইটা বিক্রয় হয়ে গেছে। এই হলো সেলস ইউনিট। এখন এই সূত্রটার উপর ভিত্তি করে অনেক সময় অঙ্কের মধ্যে দেখা গেছে যে ইন্ডিং ইনভেন্টরির পরিমাণটা দেওয়া নেই, আমাদের বাহির করতে হবে। প্রোডাকশনের পরিমাণটা দেওয়া নেই, বাহির করতে হবে। বাকিগুলো দেওয়া আছে, কিন্তু যে কোনো একটার পরিমাণ দেওয়া নাও থাকতে পারে। তখন এই সূত্রটা প্রয়োগ করে আমরা বাহির করব। তার একটা প্রমাণ আমি এখানে তোমাদের দেখাচ্ছি, একটু ধৈর্য ধরো। সেলস ইউনিট কত পেয়েছিলাম? 10 এবং 30 যোগ করলে 40, 40 থেকে 5 বিয়োগ করলে 35। উদাহরণস্বরূপ আমি ধরে নিলাম যে অঙ্কটার মধ্যে এই যে 5 ইউনিট আছে ইন্ডিং ইনভেন্টরি, ওইটা দেওয়া নেই। আবার অঙ্কের মধ্যে সেলস ইউনিট 35 দেওয়া আছে, ওপেনিং ইনভেন্টরি 10 দেওয়া আছে, প্রোডাকশন 30 দেওয়া আছে, কিন্তু ইন্ডিং ইনভেন্টরি যে 5 ওইটা দেওয়া নেই। এখন কীভাবে বাইর করব?
তখন দেখো সেলস ইউনিট এটাকে আমি এস দ্বারা প্রকাশ করতে পারি, ওপেনিং ইনভেন্টরি এটাকে ও দ্বারা প্রকাশ করলাম, তারপরে আছে প্লাস, প্রোডাকশন ওটাকে পি দ্বারা প্রকাশ করলাম, তারপরে আছে মাইনাস, ইন্ডিং ইনভেন্টরি ওইটাকে আমি ই দ্বারা প্রকাশ করলাম। সেলস ইউনিট এটার মানটা এখন আমি বসাচ্ছি 35, ওপেনিং ইনভেন্টরি এটা 10, প্রোডাকশন 30, ইন্ডিং ইনভেন্টরি এটার পরিমাণটা দেওয়া নেই। ওকে, তো এটাকে ধরে নিলাম আমি ই। আচ্ছা, তাহলে হিসাবটা কীরকম হবে? এই যে দেখো, মাইনাসের ইটা আমি প্লাসের ই করে এদিকে রাখলাম, 10 এবং 30 যোগ করলে 40, প্লাসের 35 মাইনাসের 35 করে নিয়ে আসলাম। সুতরাং ইন্ডিং ইনভেন্টরি 40 থেকে 35 বিয়োগ করলে 5, এই যে দেখো 5টা বের হয়ে গেছে। অর্থাৎ এই সূত্রটা প্রয়োগ করে তুমি যে কোনোটার মান বাহির করতে পারো। আশা করবো এতটুকু ক্লিয়ার। আচ্ছা, আমি আরেকটু ধীরে ধীরে আলোচনা করি যাতে কারো বুঝতে কোনো অসুবিধা না হয়। এইগুলো একটা ধারণা। এই জায়গায় আছে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। তাহলে জেনে রাখো প্রোডাকশনের আরেকটা নাম হলো ম্যানুফ্যাকচারিং। প্রোডাকশনের বাংলা অর্থ কী? উৎপাদন। তাহলে ম্যানুফ্যাকচারিংয়ের বাংলা অর্থ কী? উৎপাদন। তো ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট মানে একটা ইউনিটে কী পরিমাণ উৎপাদন ব্যয় গেছে, একটা ইউনিটে কী পরিমাণ উৎপাদন ব্যয় গেছে। এটা বাহির করার আগে আমার একটা আলোচনা আছে, খুবই গুরুত্বপূর্ণ, সেটা তোমাদের বুঝতে হবে। যেমন এই মুহূর্তে যদি আমি তোমাদের প্রশ্ন করি যে যে কোনো প্রোডাক্ট এটা তৈরি করা হয় কোথায়, তখন উত্তরে বলবে যে এটা তৈরি করা হয় কারখানাতে। এখন যে কোনো প্রোডাক্ট তৈরি করার জন্য কি কি প্রয়োজন আছে, যে কোনো প্রোডাক্ট তৈরি করার জন্য কি কি প্রয়োজন আছে? এক নম্বরে প্রয়োজন আছে সেটা হলো মেটেরিয়াল। মেটেরিয়ালের বাংলা অর্থ হলো কাঁচামাল। এক নম্বরে কাঁচামালের প্রয়োজন আছে। দুই নম্বরে লেবার অথবা শ্রমিকের প্রয়োজন আছে যারা কাজ করবে, দুই নম্বরে লেবার বা শ্রমিকের প্রয়োজন আছে। তিন নম্বরে যেই কারখানাতে ওই প্রোডাক্টটা উৎপাদন করা হবে সেটার কিছু খরচ লাগবে, যেটাকে বলা হয় ফ্যাক্টরি ওভারহেড। যেমন আমি ব্যাখ্যাটা একটু পরে করি, আগে লিখে নেই। ফ্যাক্টরি ওভারহেড, কারখানা ও পরিবাহী। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে যে কোনো প্রোডাক্ট উৎপাদন করার জন্য উৎপাদন সম্পর্কিত যে তিনটে ব্যয় আছে। এক নম্বরে লাগে কাঁচামাল, দুই নম্বরে লাগে লেবার বা শ্রমিক, এক নম্বরে মেটেরিয়াল বা কাঁচামাল, তিন নম্বরে ফ্যাক্টরি ওভারহেড, এটার বাংলা অর্থ হল কারখানা ও পরিবাহী। যেমন কারখানাতে বিদ্যুতের কি প্রয়োজন আছে? বিদ্যুৎ খরচ লাগবে এটা। বিভিন্ন যন্ত্রপাতি মেশিনারি কি লাগবে? তো এই যে যন্ত্রপাতি মেশিনারি এগুলোর তো আবার অবচয় আছে, অবচয়। তো যারা ফার্স্ট ইয়ার থেকে আমার ক্লাসগুলো দেখতেছেন অ্যাকাউন্টিং, এগুলো অবচয় কি তারা জানো? স্থায়ী সম্পদ ব্যবহারের কারণে যে ব্যয় হয়, তো এটা তো অবশ্যই এই কারখানা ব্যয়ের মধ্যেই পড়বে। অবচয় আছে, তারপর জ্বালানি খরচ, বিদ্যুৎ খরচ, এই জাতীয় যে ব্যয় কারখানায় হয়ে থাকে এই পণ্যটা উৎপাদন করার জন্য, সেটাকে বলা হয় ফ্যাক্টরি ওভারহেড। এগুলোর প্রয়োজন তিনটা। আচ্ছা, আরেকটা কথা, এগুলো বুঝতে পারলে পরবর্তীগুলো একেবারে সহজ। এই জায়গায় দেখো ব্যয় কিন্তু দুই ধরনের, এখন থেকে জেনে যাও, তাহলে এই তোমাদের যে গাণিতিক বইগুলো আছে ওইগুলো একেবারে সহজ হয়ে যাবে। ব্যয় দুই ধরনের, একটা হলো পরিবর্তনশীল। তো পরিবর্তনশীল এটা ইংরেজি হচ্ছে ভেরিয়েবল। দুই নম্বরে হলো ফিক্সড অথবা স্থায়ী। তিন নম্বরে হলো, দুইটা বলেছি, কিছু ব্যয় এমন আছে যেটার মধ্যে ভেরিয়েবলও আছে ফিক্সডও আছে, তো এটাকে আমরা মিক্সড কস্ট বলতে পারি অথবা সেমি ভেরিয়েবল। সেমি ভেরিয়েবলও বলতে পারি। আচ্ছা দেখো, কিছু ব্যয় এমন আছে যেটা এক পরিবর্তনশীল, পরিবর্তন হয় যে ব্যয়টা, এটা হলো ভেরিয়েবল। কিছু ব্যয় এমন আছে যে এটা ফিক্সড, যার কোনো পরিবর্তন নাই, ওইটা হলো ফিক্সড। কিছু ব্যয় এমন আছে যেটার মধ্যে পরিবর্তনশীলও আছে আবার ফিক্সডও আছে, এটাকে বলা হয় সেমি ভেরিয়েবল। ওকে, তো এই কথাটা, এগুলো কেন বোঝালাম একটু পরে বলি।
আর উৎপাদনের সাথে সম্পর্কিত যে এই তিনটা সেটাও তোমরা জানলে। এখন আসো ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট, প্রতি ইউনিটে উৎপাদন ব্যয়। একটু আগে আমি তোমাদের কি বলেছি, কয় ধরনের অঙ্কের সমাধান করতে হয়? অ্যাবজর্পশন কোস্টিং আর ভেরিয়েবল কোস্টিং বা ডিরেক্ট কোস্টিং, এই দুই ধরনের অঙ্কের সমাধান করার পরে ওই দুইটার সমন্বয়ে শেষের দিকে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট অঙ্কটার সমাধান করতে হয়। এখন অ্যাবজর্পশন কোস্টিং আর ভেরিয়েবল কোস্টিং এগুলা সমাধান হয়ে গেলে ওই দুইটা থেকে তারপর রিকনসিলিয়েশন স্টেটমেন্টে একেবারে সহজে সমাধান করা যায়। এখন অ্যাবজর্পশন কোস্টিং আর ভেরিয়েবল কোস্টিংয়ের জন্য আমাদের আলাদা করে ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিটটা বাইর করতে হয়, যার কারণে অ্যাবজর্পশন আর ভেরিয়েবল এই জায়গায় আলাদা করে রাখলাম। এখন ম্যানুফ্যাকচারিং কোস্ট মানে উৎপাদন ব্যয়। এখন উৎপাদন ব্যয় কয়টা? তিনটা উৎপাদন ব্যয় আছে। একটা হলো মেটেরিয়াল, লেবার, ফ্যাক্টরি ওভারহেড। আচ্ছা, তাহলে তিনটা যদি হয়, মেটেরিয়াল যেটা, এইটার ইউনিট প্রতি ব্যয়, প্রতি ইউনিটের ব্যয় অ্যাবজর্পশনও যাবে, ভেরিয়েবলও যাবে। লেবার যেটা আছে, এই যে লেবার, মেটেরিয়াল এটা উভয়টাতে যাবে, লেবার, এই লেবারের টাকাটাও কিন্তু উভয়টাতে যাবে। কিন্তু ফ্যাক্টরি ওভারহেড যেটা, এটা কিন্তু দুই ধরনের। একটা হলো ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, আর একটা হলো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, মানে একটা পরিবর্তনশীল আর একটা হচ্ছে স্থায়ী। এই জন্য আমি তোমাদের ভেরিয়েবল আর ফিক্সড এই জায়গায় বোঝালাম। ওকে, কিন্তু পার্থক্য হচ্ছে তোমাদের অঙ্কের মধ্যে কিন্তু আলাদা করে দেওয়া থাকবে, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড যে অংশটা এটা কিন্তু উভয়টার মধ্যে যাবে, কিন্তু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের যে অংশটা শুধুমাত্র এটা অ্যাবজর্পশনে আসবে, ভেরিয়েবলে আসবে না। ওইটাই হলো পার্থক্য। মনে রাখার উপায় যে ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট, ডিরেক্ট মেটেরিয়াল দুইটাতেই নিব, ডিরেক্ট লেবার দুইটাতেই নিব, কিন্তু ফ্যাক্টরি ওভারহেডের যেটা, এটা আমি ভেরিয়েবল যে অংশটা এইটা আমি উভয়টাতে নিব, কিন্তু ফিক্সড যেটা শুধুমাত্র অ্যাবজর্পশনে নিব, ভেরিয়েবলে আনার কোনো সুযোগ নাই। দেন টাকাটা যোগ করে কিভাবে সমাধান করতে হয় এগুলো তো আমার ধারাবাহিক ক্লাস দেখলেই তোমরা বুঝতে পারবে। তো তোমাদের পেইড কোর্সে যারা ভর্তি আছো, আমার যে রেকর্ডেড ক্লাসগুলো এগুলো কিন্তু লাইভ ক্লাসের চেয়ে কোনো অংশে কম নয়। আমার প্রতিটা ক্লাসে বেসিকে পরিপূর্ণ, একেবারে বেসিক থেকে প্রিমিয়াম লেভেলের ম্যাথগুলো সমাধান তোমাদের বোঝানো হচ্ছে। কোনো অসুবিধা থাকলে বা যে কোনো অঙ্কের সমাধান সেটা লাইভ ক্লাসের মাধ্যমে সমাধান হবে। তবে আমার রেকর্ডেড ক্লাসগুলো ধারাবাহিক দেখে তোমরা শতভাগ প্রস্তুতি নিতে পারো। এই জন্য যারা পেড কোর্সে ভর্তি আসছো, গুগল ড্রাইভে যে সাজানো ক্লাসগুলো তোমাদের দেওয়া হয়েছে এগুলো ধারাবাহিক দেখে শেষ করো। আচ্ছা, অনেক সময় অঙ্কের মধ্যে এই যে এগুলো নিয়েছি এগুলো কিন্তু প্রতি ইউনিটের ব্যয়। তো প্রতি ইউনিট প্রতি ব্যয় যদি দেওয়া না থাকে তখন টোটাল টাকাকে উৎপাদন দ্বারা ভাগ করতে হবে। উদাহরণস্বরূপ যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের টাকা এইটা দেওয়া আছে 1,00,000 টাকা, এটা তো আর প্রতি ইউনিটের ব্যয় নয়। এখন ইউনিট আছে ধরলাম আমি 10,000, এখন 1,00,000কে 10,000 দ্বারা ভাগ করে পরবর্তীতে যে টাকাটা থাকবে ওইটা হবে প্রতি ইউনিটের ব্যয়, মানে টোটাল টাকাকে উৎপাদন দ্বারা ভাগ করতে হবে, এতটুকু মনে থাকলেই চলবে। ফিক্সড ফ্যাক্টরি ওভার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইড নির্ণয় করার প্রয়োজন পড়বে অঙ্কটার মধ্যে। তো ওইটা কিভাবে নির্ণয় করতে হবে চলো ওইটা বুঝে নেই। কিছু অঙ্কের মধ্যে এরকম দেখা যাবে, আমি এই জায়গায় লিখতেছি যে উৎপাদন দেওয়া আছে 12,000 ইউনিট এবং এই প্রোডাকশন, এই যে এখানে আছে প্রোডাকশন, প্রোডাকশন বা উৎপাদন দেওয়া আছে 12,000 ইউনিট, আর ফিক্সড কোস্ট প্রতি ইউনিটে স্থায়ী ব্যয় 4 টাকা করে, প্রতি ইউনিটে স্থায়ী ব্যয় হচ্ছে 4 টাকা করে। তাহলে 12,000 গুণ 4, এই যে প্রোডাকশন এবং ফিক্সড কোস্ট পার ইউনিট কিন্তু গুণ, এই জন্য আমি এখানে গুণ করতেছি। তো গুণ করলে কত হবে, এখানে এই জায়গায় যদি আমি গুণ করি 4 × 12 48,000 টাকা হবে। আবার ওই অঙ্কটার মধ্যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের টোটাল একটা টাকা, এখন তো বুঝবে না, আমি যখন ধারাবাহিক ক্লাসে তোমাদের ম্যাথগুলো সলভ করে দিব তখন বুঝবে। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের টোটাল একটা টাকা দেওয়া থাকবে, উদাহরণস্বরূপ আমি ধরে নিলাম 50,000 টাকা। এখন প্রোডাকশন গুণ ফিক্সড কোস্ট পার ইউনিট, প্রোডাকশন গুণ ফিক্সড কোস্ট পার ইউনিট, প্রোডাকশন গুণ ফিক্সড কোস্ট পার ইউনিট 48,000 টাকা হয়। এটা থেকে বিয়োগ করতে হয় ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটালের টাকাটা। এখন যদি আমি এখানে বিয়োগ করি তাহলে তো 48 থেকে 50,000 বিয়োগ করলে তো মাইনাসের 2,000 বের হবে। তো মাইনাসের
এখানে 2000 টাকা বের হয়েছে। টাকাটা যদি মাইনাসের বের হয় তখন এটাকে বলা হয় আন্ডার অ্যাপ্লাইড, মানে কম যদি বের হয়। আর যদি প্লাসের টাকাটা এখানে বের হয়ে যেত, প্লাসের টাকা, তখন এটার নাম হয়ে যেত ওভার অ্যাপ্লাইড। তো আমার কথা হলো, যদি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের টাকাটা আন্ডার অ্যাপ্লাইড হয়ে থাকে তাহলে যোগ করতে হবে। কোথায় যোগ করতে হবে? এটা অ্যাবজর্পশন আর ভেরিয়েবল কস্টিং, ওইটার যখন সমাধান করব বুঝিয়ে দিব। আর ওভার অ্যাপ্লাইডের টাকা যদি হয়, মানে প্লাসের টাকা হলে বিয়োগ করতে হবে। আবারও বলি, মাইনাসের টাকা এটার আরেকটা নাম আন্ডার অ্যাপ্লাইড, এরকম হলে যোগ। প্লাসের টাকা এটার আরেকটা নাম ওভার অ্যাপ্লাইড, এরকম হলে বিয়োগ। আপাতত শুধু এতটুকু মনে রেখো বা দেখে রাখো, এগুলো পরবর্তীতে ধারাবাহিক ক্লাসের মধ্যে, বেশি না 2টা ক্লাস করলেই একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আমরা বেশ কিছু ক্লাস করব এই চ্যাপ্টার থেকে। এখন ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিংয়ের যে নিয়মটা, শুরুতেই বিক্রয়ের টাকাটা এই করে নিয়ে আসতে হবে, লেস কস্ট অফ গুডস সোল্ড। প্রথমেই আনতে হবে বিগিনিং ইনভেন্টরি। এখানে আবার কিছু কাজ আছে যেটা অঙ্কের মধ্যে বুঝাবো। তারপর যোগ করতে হবে প্রোডাকশন, প্রোডাকশনের আরেকটা নাম ম্যানুফ্যাকচারিং, তো এটার কাজটা কি এখানে বুঝাবো অঙ্কের মধ্যে। বিগ করতে হবে ক্লোজিং ইনভেন্টরি, তো বিগ করে এখানে এটা যেহেতু অ্যাবজর্পশন কস্টিং, তো আন্ডার অ্যাপ্লাইড বা আনফেভারেবল যদি থাকে তখন এই জায়গায় কি করতে হবে? যোগ করতে হবে। ফেভারেবল বা ওভার অ্যাপ্লাইড যদি আমরা পেয়ে যাই বিগ করতে হবে। কোনটা? এটা, এইটা। আন্ডার অ্যাপ্লাইড থাকলে যোগ, ওভার অ্যাপ্লাইড থাকলে বিগ করতে হবে। এই অংশটা কিন্তু এই জায়গায় নিয়ে আসতে হবে। আমরা তো 2 নম্বর ক্লাসে এটা প্রয়োগ করে দেখাবো। তারপর এখানে যে টাকাটা হবে উপরের টাকা থেকে বিগ করলে এটার নাম হলো গ্রস মার্জিন। এখন অপারেটিং এক্সপেন্স এখানে বিগ করতে হবে। এই জায়গায় ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স, ফিক্সড মার্কেটিং এক্সপেন্স, এই টাকাগুলো যোগ করে বিগ করে দিলে নিট অপারেটিং ইনকামটা এখানে পাওয়া যাবে। আচ্ছা, এখন ভেরিয়েবল কস্টিংয়ের নিয়মটা বোঝাই, তারপর কিছু আলোচনা আসছে। সেলস রেভিনিউয়ের টাকা এখানে, তারপর ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, দুইটার মধ্যে পার্থক্যটা বুঝো। অ্যাবজর্পশন কস্টিংয়ে এখানে লিখেছি আমি কস্ট অফ গুডস সোল্ড, কিন্তু ভেরিয়েবল কস্টিংয়ে লিখতে হবে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। ওকে, বিগিনিং ইনভেন্টরি আগেরটার মতোই আনবেন, প্রোডাকশন যোগ করবেন, ক্লোজিং ইনভেন্টরি বিগ করবেন, এগুলো কিন্তু আগেরটার মতো। কিন্তু এই যে আন্ডার অ্যাপ্লাইডের ওভার অ্যাপ্লাইডের যে টাকাটা, এটা কিন্তু ভেরিয়েবলের যে আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড স্ট্যান্ডার্ড কোস্ট এটাকে বলে, অথবা ভেরিয়েবল। কিন্তু এই যে অ্যাবজর্পশন কোস্টিংয়ে যেটা, এটা কিন্তু ফিক্সড। তার মানে ফিক্সড আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড কোথায় আসে? শুধুমাত্র অ্যাবজর্পশন কোস্টিংয়ের মধ্যে আসবে এই জায়গায়। আন্ডার অ্যাপ্লাইড হলে যোগ করে দিব, ওভার অ্যাপ্লাইড হলে বিগ করব। আর যদি অঙ্কের মধ্যে আলাদা করে আন্ডার এই ভেরিয়েবল আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড এরকম, আনফেভারেবল ফেভারেবল এরকম ভেরিয়েন্স দেওয়া থাকে, তখন আমরা এখানে যোগ বিয়োগ করে নিব। আন্ডার হলে যোগ, ওভার হলে বিয়োগ। উপরের টাকা থেকে এইটা বিয়োগ করে দিলে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন এখানে পাওয়া যাবে। এখন এখানে তোমার কাজ হলো ভেরিয়েবল যত ধরনের এক্সপেন্স আছে সেটা আগে বিয়োগ করতে হবে, তারপর তুমি পেয়ে যাবে কন্ট্রিবিউশন মার্জিন। এখন এই জায়গায় অল ফিক্সড এক্সপেন্সটা আনবে, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের টাকাটা আনবে, ফিক্সড কমার্শিয়াল সেলিং মার্কেটিং সেটা এনে এখানে যোগ করে টাকাটা উপরের টাকা থেকে বিয়োগ করলে নিট অপারেটিং ইনকাম। এখন দুইটার মধ্যে তফাৎটা কি সেটা বোঝার চেষ্টা করো। যেমন দেখো, এখানে গ্রস মার্জিন বলে ভেরিয়েবল ফিক্সড সব ধরনের ব্যয় একসাথে বিয়োগ করা হয়েছে গ্রস মার্জিন থেকে। অপারেটিং এক্সপেন্স বলে একসাথে বিয়োগ করা হয়েছে। কিন্তু তোমার এই জায়গায় গ্রস কন্ট্রিবিউশন মার্জিনে প্রথমে বাদ দেওয়া হয়েছে ভেরিয়েবল, একসাথে নয় কিন্তু। ভেরিয়েবল আর ফিক্সড কিন্তু একসাথে নয়। তো এটা প্রথমে বাদ দিয়ে তারপর যত প্রকার ফিক্সড এক্সপেন্স আছে সেটা এই জায়গায় তারপরে কিন্তু বাদ দেওয়া হয়েছে। তাহলে কি বুঝতে পারলাম? যে অ্যাবজর্পশন কোস্টিংয়ে আমরা একসাথে ভেরিয়েবল ফিক্সড বাদ দিব, আর ভেরিয়েবল কোস্টিংয়ে প্রথমে ভেরিয়েবল বাদ দিতে হবে, তারপরে ফিক্সড। তারপর এখানে আরেকটা পার্থক্য, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের যে টাকাটা ওইটা শুধুমাত্র ভেরিয়েবল কোস্টিংয়ের মধ্যে আসবে, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের টাকা কখনো অ্যাবজর্পশন কোস্টিংয়ে আসবে না। বোঝাতে পেরেছি? অঙ্কটার মধ্যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের টাকা শুধুমাত্র এই যে এটা কি ভেরিয়েবল বা ডিরেক্ট কোস্টিং না, এটার মধ্যে আসবে।
আবার ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের টাকা কখনো অ্যাবজর্পশনে আসবে না। তো ওই আলোচনা শুনে এটা কঠিন ভাবার কোনো কারণ নাই। আগে 2টা ক্লাস দেখো, পরে বলবে যে এগুলো তো আসলেই সহজ। আচ্ছা, আরেকটা বিষয় দেখো, মনে করো অ্যাবজর্পশন কস্টিংয়ে নেট ইনকামের টাকা কিন্তু এখানে, ঠিক আছে, আর বিগিনিং ইনভেন্টরির টাকাটা কিন্তু এখানে, আর ক্লোজিং ইনভেন্টরির টাকাটা কিন্তু এই জায়গায়। একই রকম ভেরিয়েবল কস্টিংয়ে বিগিনিং ইনভেন্টরির টাকা এখানে, ক্লোজিং ইনভেন্টরির টাকাটা এখানে, আর নেট ইনকামের টাকাটা এই জায়গায়। কেন বললাম? কারণ রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করার জন্য শুরুতে অ্যাবজর্পশন কস্টিংয়ে নেট ইনকামের টাকা এখানে আনতে হয়, তারপর ভেরিয়েবল কস্টিংয়ে নেট ইনকামের টাকা এখানে বিগ করে এই যে এখানে ডিফারেন্স বা পার্থক্যটা বাইর করতে হয়। ইন এখানে ইনভেন্টরি ইন্ডিং থেকে বিগিনিং, যেমন অ্যাবজর্পশন কস্টিংয়ের ইন্ডিং থেকে বিগিনিং কোথায় আছে তো দেখলাম একটু আগে, অঙ্কের মধ্যে প্রয়োগ দেখাবো। আবার ভেরিয়েবলের ইন্ডিং থেকে বিগিনিং বিগ করে পার্থক্যটা দেখবো সমান হয়ে গেছে, মানে নেট ইনকামের যে ডিফারেন্স এইটা আর ইনভেন্টরি যে ডিফারেন্স এইটা সমান হয়ে যাবে অঙ্কের মধ্যে। তো এতটুকু ঠিক আছে? ওকে, তাহলে একটা অঙ্কের সমাধান করা যাক। 2টা অঙ্কের সমাধান বোঝাবো, এগুলো পার্ট বি এর জন্য। আরেকটা কারণে বোঝাচ্ছি যাতে সহজে বুঝতে পারো। তো এখানে কি বলা হয়েছে দেখো, মেঘনা লিমিটেড প্রডিউস 25,000 ইউনিট অফ প্রোডাক্ট ডিউরিং দ্য ইয়ার 2021। মেঘনা লিমিটেড 25,000 ইউনিট উৎপাদন করেছে 2021 সালে। 20,000 ইউনিট ওয়ার সোল্ড, 25,000 ইউনিট উৎপাদন করে 20,000 ইউনিট বিক্রি করেছে। এর দ্য রেট টাকা 250 পার ইউনিট, প্রতি ইউনিট 250 টাকা করে 20,000 ইউনিট বিক্রি করেছে। কোস্ট অফ দিস প্রোডাক্ট ওয়াজ, মেটেরিয়াল বিক্রি করেছে, মেটেরিয়াল এখানে লাগছে 7 লক্ষ টাকার, লেবার 5 লক্ষ টাকা। ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে বলেছিলাম ফ্যাক্টরি ওভারহেড 2 ধরনের, তো ফিক্সড যেটা ওইটার পরিমাণ 1,50,000, ভেরিয়েবল যেটা এটার পরিমাণ 1,25,000। মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ফর দ্য ইয়ার টোটাল 1 লক্ষ টাকা, অল আর ফিক্সড, সম্পূর্ণ ফিক্সড। ইউর রিকোয়ার্ড প্রোডাকশন কোস্ট পার ইউনিট ইউজিং ভেরিয়েবল কোস্টিং মেথড, শুধুমাত্র ভেরিয়েবল কোস্টিং মেথডের জন্য প্রোডাকশন কোস্ট পার ইউনিটটা নির্ণয় করার জন্য বলা হয়েছে। আবার প্রোডাকশনের যে আরেকটা নাম ম্যানুফ্যাকচারিং, সেটা একটু আগে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। শুধুমাত্র প্রোডাকশন কোস্ট পার ইউনিট বা ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট বাহির করার জন্য যে বলা হয়েছে, এবার তোমরা একটু লক্ষ্য করো, মনোযোগ দাও। এই যে ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট একটু আগে তোমাদেরকে আমি বোঝালাম, বলেছিলাম যে এখানে কিন্তু প্রতি ইউনিটের উৎপাদন ব্যয়ের পরিমাণটা আনতে হবে। ডিরেক্ট মেটেরিয়াল এটা অ্যাবজর্পশনেও যাবে, ভেরিয়েবলে যাবে। ডিরেক্ট লেবার অ্যাবজর্পশনে যাবে, ভেরিয়েবলে যাবে। ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড অ্যাবজর্পশন আর ভেরিয়েবলে যাবে। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড শুধুমাত্র অ্যাবজর্পশনে যাবে, ভেরিয়েবলে যাবে না। বর্তমান যে অঙ্কটা, এটার মধ্যে কিন্তু শুধুমাত্র ভেরিয়েবল মেথডটাই বাইর করার জন্য বলা হয়েছে, অ্যাবজর্পশনটা বলা হয় নাই। তার মানে কয়টা আসবে? 3টা আসবে। কি কি? ডিরেক্ট মেটেরিয়াল আসবে, ডিরেক্ট লেবার আসবে, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড আসবে। তাহলে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আসবে না। আরেকটা কথা, এগুলা কিন্তু প্রতি ইউনিটের ব্যয় এখানে আনতে হয়। কিন্তু আমরা যদি লক্ষ্য করি, আমাদের অঙ্কটার মধ্যে আসলে প্রতি ইউনিটের ব্যয় দেওয়া নেই, আমাদের অঙ্কটার মধ্যে টোটাল টাকা দেওয়া। তো টোটাল টাকা দেওয়া থাকলে আমাদের করণীয়টা কি, সেটাও আমরা একটু আগে জেনে এসেছি। কি করণীয়? যে টোটাল যে টাকাটা থাকবে, মানে যেটাই থাকুক না কেন, এখানে আমি ফিক্সড ফ্যাক্টরি টাকা দিয়ে বুঝিয়ে দিয়েছি, উৎপাদন দ্বারা ভাগ করলেই আমরা প্রতি ইউনিটের ব্যয় পেয়ে যাই। মনে করো যে 10টা প্রোডাক্ট তৈরি করার জন্য আমার টোটাল ব্যয় হইল 1,000 টাকা। প্রতি ইউনিটে কত? আমি 1,000কে 10টা প্রোডাক্ট দ্বারা 10 দ্বারা ভাগ করলেই তো আমি পেয়ে যাই প্রতি ইউনিটের ব্যয় কত। এই জন্য প্রোডাকশন দ্বারা ভাগ করতে হবে। তো দেখো, ওই 3টা এখন নিয়ে আসবো। আমি মেটেরিয়াল আনবো, মেটেরিয়াল 7 লক্ষ টাকাকে এটার উৎপাদন 25,000 দ্বারা ভাগ করে তারপর প্রতি ইউনিটের ব্যয়টা নিয়ে আসবো। ডিরেক্ট লেবার 5 লক্ষ টাকাকে প্রতি ইউনিটের ব্যয়, এই প্রোডাকশন 25,000 দ্বারা ভাগ করে আনবো। ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে ভেরিয়েবলটাই আসবে 1,25,000, এটাকে আমি 25,000 দ্বারা ভাগ করে নিয়ে আসবো। আর কোনো কিছু এখানে দেখার প্রয়োজন নাই।
ক্যালকুলেশন অফ প্রোডাকশন কোস্ট পার ইউনিট আন্ডার ভেরিয়েবল কোস্ট মেথড। মেটেরিয়াল ওই যে 7,00,000-কে 25,000 দ্বারা ভাগ করে 28, ডিরেক্ট লেবার 5,00,000-কে 25,000 দ্বারা ভাগ করে 20, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 1,25,000-কে 25,000 দ্বারা ভাগ করলে 5, যোগ করে নিলে পার ইউনিট প্রোডাকশন কোস্ট 53 টাকা। তাহলে আমরা আরও একটা ম্যাথ এখন দেখে নিব। এই যে দেখো, ক্লাস তোমরা একেবারে ফুল স্ক্রিন করে দেখো। সোনালী কোম্পানি লিমিটেড ম্যানুফ্যাকচার্স বাইসাইকেল ফর দি ইউজ অন সিটি স্ট্রিট। শহরে রাস্তায় চালানোর জন্য সোনালী কোম্পানি লিমিটেড বাইসাইকেল উৎপাদন করে। বিগিনিং ইনভেন্টরি পরিমাণ 0, ইউনিট প্রডিউসড কি পরিমাণ উৎপাদন হয়েছে 10,000, ইউনিট সোল্ড কি পরিমাণ বিক্রয় হয়েছে 8,000। তো এখন যদি বলি সমাপনী কত, তো যে পরিমাণ উৎপাদন আর প্রারম্ভিক মিলিয়ে 10,000 আর বিক্রয় হয়েছে 8,000, তাহলে সমাপনী 2,000। তো যাই হোক, এটা আমাদের এই অঙ্কের মধ্যে না জানলেও চলবে। সেলিং প্রাইস পার ইউনিট 500 টাকা করে। ম্যানুফ্যাকচারিং কোস্ট, ডিরেক্ট মেটেরিয়াল কোস্ট পার ইউনিট, এখানে দেখো পার ইউনিট দেওয়া, আলাদা করে আর কোনো কিছু ভাগ করার প্রয়োজন নাই, 120 টাকা। লেবার হচ্ছে প্রতি ইউনিটে 140 টাকা। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে 50 টাকা। আর ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড 6 লক্ষ টাকা। এখন এটা হচ্ছে পার ইউনিটের 50 টাকা, আর স্থায়ী যেটা টোটাল টাকা দেওয়া, তার মানে টোটাল টাকা 6 লক্ষকে আমাদের কী করতে হবে, এই যে ইউনিট প্রোডাকশন 10,000 এটা দ্বারা ভাগ করতে হবে। প্রশ্নটাকে দেখি, ডিটারমাইন দ্য ইউনিট প্রোডাক্ট কোস্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, ডিটারমাইন দ্য ইউনিট প্রোডাক্ট কোস্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং। দুইটা নিয়মেই বাহির করার জন্য বলা হয়েছে। এবার কিছু বেসিকটা পুনরায় আমরা দেখে নেই, তোমরা লক্ষ্য করো। ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট, অ্যাবজর্পশন আর ভেরিয়েবলে এখানে কিন্তু প্রতি ইউনিটের ব্যয়গুলো আনতে হয়। আবারও বলছি যে ডিরেক্ট মেটেরিয়ালের টাকা কিন্তু উভয়টাতে যাবে, কিন্তু প্রতি ইউনিটের ব্যয়। ডিরেক্ট লেবারের টাকা উভয়টাতে যাবে, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেডের টাকা উভয়টাতে যাবে। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের টাকা এখানে শুধুমাত্র অ্যাবজর্পশনে যাবে, ভেরিয়েবলে যাবে না। আর বর্তমান অঙ্কটার মধ্যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কিন্তু প্রতি ইউনিটের ব্যয় দেওয়া নেই, টোটাল টাকা দেওয়া। তাহলে টোটাল টাকাকে আমি প্রোডাকশন দ্বারা ভাগ করেই তো প্রতি ইউনিটের ব্যয়টা এখানে নিয়ে আসতে পারি। শেষ, এই হলো আলোচনা। তাহলে ডিরেক্ট মেটেরিয়াল 120, এটা কিন্তু উভয়টাতে যাবে। লেবার 140 উভয়টাতে যাবে। ম্যানুফ্যাকচারিং ওভারহেড, তো ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড বা ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড এই দুইটা কিন্তু একই, 50। তো এই তিনটে উভয়টাতে যাবে। শুধুমাত্র ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডের যে টাকাটা 6 লক্ষ টাকা, এটাকে ইউনিট প্রডিউস 10,000 দ্বারা ভাগ করে তারপরে আমি নিয়ে আসবো। ওই যে দেখো এখানে। ক্যালকুলেশন অফ ইউনিট প্রোডাকশন কোস্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, ভেরিয়েবল কস্টিং। ডিরেক্ট মেটেরিয়াল 120, এখানে ডিরেক্ট মেটেরিয়াল 120, এই দুইটা কিন্তু উভয়টাতে চলে আসলো। অ্যাবজর্পশন কস্টিং আসলো, ভেরিয়েবল কস্টিংও আসলো। লেবারের টাকাটা উভয়টাতে চলে যাবে, এই যে লেবারের টাকা উভয়টাতে নিয়ে আসলাম। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট 50, এটাতেও যাবে, এইটা এখানেও যাবে। আর ফিক্সড ম্যানুফ্যাকচারিং কোস্ট 6 লক্ষকে 10,000 প্রোডাকশন দ্বারা ভাগ করে 60 টাকা, শুধুমাত্র অ্যাবজর্পশনে আসে, এটা আবার ভেরিয়েবলে আসে না। এই টাকাগুলো যদি যোগ করি তাহলে 370, আর এই টাকাগুলো যোগ করলে 310। এই হলো উত্তরটা। এখন দেখো বুঝতে পারলে কিনা। ক্লাস থেকে যদি প্র্যাকটিস করো তাহলে একেবারে সহজ হওয়ার কথা। আচ্ছা, আজকের ক্লাসটা দেখে তোমরা এই দুইটা অঙ্কের সমাধান করো। তারপর ধারাবাহিক ক্লাসে অনেক ম্যাথ আছে, যেগুলো ধারাবাহিক ক্লাসে তোমাদের বোঝানো হবে। ধারাবাহিক ক্লাসে এই ম্যাথগুলোর সমাধান সহজে বোঝানো হবে। তো ধৈর্য ধরে ক্লাসগুলো দেখো।